নিজের রুমে ওয়াশরুমে বাথটাবে শুয়ে আছে ঐশ্বর্য। সে মনে করে গার্লস আর টিস্যুজ, কারণ কিছু মেয়েরা সেটা প্রমাণ করেছে। ঐশ্বর্যের এই ধারণা কেউ কখনো বদলাতে পারেনি, আর না পারবে। দীর্ঘ 1 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে। সুটামদেহী পুরুষের গায়ে আপাতত টাওয়াল ছাড়া কিছুই নেই। অফিসে যেতে হবে, সেই হিসাবে ফর্মাল গেট আপে রেডি হয়। ড্রয়িং রুমে এসে ডাইনিংয়ে বসতেই মিস মোনা ব্রেকফাস্ট সার্ভ করে দিল। রিকের ফোন টুং করে শব্দ বেজে উঠল। রিসিভ করতে উপাস থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। হ্যালো ভাইয়া। ভাইয়া শব্দটি কর্ণ স্পর্শ করতেই থমকালো ঐশ্বর্য। হুশ করে শ্বাস টেনে নেয়। হ্যাঁ বল ভাইয়া, তুমি কি আর আসবে না? 5 বছর হয়ে গেল। ঐশ্বর্য প্লেটে চামচ নাড়তে নাড়তে বলল, মিসেস মহিলার সামনে আমি যেতে চাই না, সো প্লিজ রিকোয়েস্ট করা বন্ধ কর। ফোনের অপর পাশ থেকে ফের বলল, প্লিজ ভাইয়া, আমরা কিন্তু তোমার অপেক্ষায় আছি। ঐশ্বর্য ফোন রেখে দিল। ততক্ষণাৎ জিসান এসে বসলো। হোয়াট হ্যাপেন ব্রো? মুখ এমন চুপসে গেল কেন? ঐশ্বর্য ব্রেডের জেল লাগিয়ে বলল, কল এসেছিল, যাওয়ার কথা বলছে। জিসান জুসের গ্লাসে চুমুক দিয়ে বলে, তাহলে যেতে কি প্রবলেম? চল না যাই সবাই। নো ওয়ে, আমি ওই মিসেস মহিলার সামনে যেতে চাই না। জিসান হতাশ হলো। ঐশ্বর্য যতটা নিজেকে কঠোর দেখায় ততটা সে নয়। ঐশ্বর্য খাবার টেবিল থেকে উঠে নিজের রুমে চলে গেল। জিসান মৃদু হাসলো। ব্যাস হয়ে গেছে, আজকে আর ঐশ্বর্য বাইরে যাবে না, নিজের মতো করে থাকবে সে। ঝলমলে রোদ উঠেছে। ঐশ্বর্য ছাদে গেল। খুব বড় ছাদ। ঐশ্বর্য ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আকাশ দেখছে সে। আচমকা হেসে উঠল। সে তো চাইলে স্বাভাবিক বাচ্চাদের মতো বড় হতে পারত, কিন্তু হলো না। তার ক্ষেত্রে সব কিছু উল্টো হয়ে গেছে। ঐশ্বর্য পৃথিবীতে সম্পূর্ণ একা। এর জন্য হয়তো সে এত বাজে, এতটা খারাপ হ্যাবিট তার। গোপনে সূক্ষ্ম শ্বাস ফেলল ঐশ্বর্য। অতপর দিনটা একাকিত্বে কেটে গেল তার। উৎসা পড়ার টেবিলে বসে আছে ঠিকই, কিন্তু পড়ছে না। সিরাত এসে ওর পাশে বসলো। কি হয়েছে, মুড অফ মনে হচ্ছে? উৎসা মিনমিনে গলায় বলল, মাকে মনে পড়ছে। ও, তাহলে ফোনে কথা বলে নাও। উৎসা মৃদু হেসে বলে, যদি কথা বলতে পারতো তাহলে তো হয়ে যেত। সিরাত কপাল কুঁচকে নেয়। কেন, উনি কি কথা বলতে পারেন না? উৎসা ফের হাসলো। পারতো, তবে এখন আর পারে না। আমার মা প্যারালাইসিস। সিরাত মুহূর্তে থমকে যায়। তার ভীষণ খারাপ লাগলো। উৎসার হাতের ওপর হাত রেখে বলে, চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। উৎসা মৃদু হাসলো। মনে মনে ভাবলো, সবার আগে তাকে নিজের বোনকে খুঁজে বের করতে হবে। মিহি এখন কোথায় আছে এটা ঠিক কেউ জানে না। 2 বছর হয়ে গেছে মিহিকে চোখের দেখা দেখেনি কেউ। নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে জার্মানি এসেছে সে। এরপর কোথায় আছে, কি করছে, কেউ জানে না। আপাতত সে যে ঠিকানা পেয়েছে সে বাড়িতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কাল কলেজ অফ আছে, তাই উৎসা ঠিক করলো কালকেই সে ওই বাড়িতে যাবে। বিছানায় শুয়ে আছে সাবিনা পাটোয়ারি। নিকি এসে ওনাকে চেঞ্জ করিয়ে স্যালাইন দিয়ে গেছে। রুদ্র রুমে বসেছিল। ততক্ষণাৎ শহীদ এসে ওর পাশে বসলো। কি করছিস রুদ্র? রুদ্র নিজের বাবাকে দেখেও কিছু বলল না। ওদের কোনো টান নেই নিজের বাবার প্রতি, অবশ্য থাকবেই বা কেন। রুদ্র অস্ফুট স্বরে বলল, কিছু না। রুদ্র ওয়াশরুমে চলে গেল। শহীদ ততক্ষণাৎ রুম ত্যাগ করলেন। নিজের ঘরে গিয়ে বেলকনির পাশে রকিং চেয়ার টেনে বসলেন। এই জীবন তার বৃথা। কতই না অন্যায় করেছেন সে, তাই তো শেষবেলা এই অবস্থা তার। নিজে পারতো তাহলে নিজের ভুলগুলো শুধরে নিত। বুক পকেট থেকে একজন মহিলার ছবি বের করলেন। বেশ সুন্দর দেখতে। শহীদের চোখ দুটো ভিজে উঠল। এই মানুষটিকে কতই না কষ্ট দিয়েছে, তাই তো আজ এমন অবস্থা তার। এত বছরের পুরনো ভালোবাসা উতলে পড়েছে নাকি? আফসানা পাটোয়ারির কথায় থমকে গেলেন শহীদ। খুব গোপনে ছবিটি নিজের বুক পকেটে রেখে দিলেন। আফসানা পাটোয়ারি এগিয়ে এলো, কঠোরভাবে বলে ওঠে, শোনো শহীদ, এই যে এখন তুমি ভালো মানুষে যে নাটক করছো না, তা বন্ধ করো। শহীদ তার ছেলে হাসি হাসলো। নাটক? আমি? হা, তুমি যে কত নাটক পারো তার থেকে আমারটাই কমই আছে। আফসানা পাটোয়ারি তেতে উঠল। এই শোনো, তোমার ফালতু কথা শোনার সময় নেই আমার। রাস্তার মাঝে বেগে এলে হাঁটছে উৎসা। মস্তিষ্ক বারংবার বলছে মিহি কোথায়। কিছুক্ষণ আগেই সে মিহির বয়ফ্রেন্ড হ্যাভেনের বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে জানতে পারে হ্যাভেন বিয়ে করেছে এবং ভ্যাকেশনে আছে। কেয়ারটেকারের কাছে বিয়ের কথা শুনে উদ্গ্রীব হয়ে ওয়াইফের ছবি দেখতে চেয়েছিল উৎসা, কিন্তু যখন ওয়াইফের ছবির জায়গায় নিজের বোনকে না দেখে অন্য কাউকে দেখলো তখন থেকে পাগলের মতো লাগছে তার। মিহাপু, তুমি কোথায়? তোমার সাথে খারাপ কিছু হয়নি তো? ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে উৎসার। সামনের দিকে গাড়ি আসছে তা দেখতেই পাচ্ছে না উৎসা।
গাড়িতে বসা লোকটি বারবার হর্ন দিচ্ছে। হেই! আচমকা নিজের হাতে কারো স্পর্শ পেতে আটকে ওঠে। কেউ একজন হ্যাঁচকা টানে তাকে গাড়ির নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। নিচে সামনে ঐশ্বর্যকে দেখে শুকনো ঢোক গিলল উৎসাহ। ঐশ্বর্য দাঁতে দাঁত চেপে অগ্নির চোখে তাকিয়ে আছে তার দিকে। জিসান দৌড়ে ওদের কাছে আসলো, ব্যস্ত কণ্ঠে শুধায়, আরে ওকে মিস বাংলাদেশি? উৎসাহ কিছু বলতে যাবে তার পূর্বে ঐশ্বর্য ওর হাত চেপে ধরে। হেই, আর ইউ ম্যাড? চোখে হোস্টেলে রেখে এসো যে রাস্তায় এত বড় গাড়ি দেখতে পাওনি? উৎসাহ ঠোঁট দুটো ভেজিয়ে নেয়। সরি, আসলে আমি খেয়াল করিনি। জিসান কপাল চুলকায়। উৎসার হাতে পার্স দেখলো। তুমি কি কোথাও যাচ্ছ? উৎসাহ মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ, ওই আর কি। ওয়েট, তুমি না বললে তুমি কিছু চেনো না এই শহরের? তাহলে যাচ্ছটা কোথায়? উপস, সরি, ইউ আর কল গার্ল। ঠিক ধরেছিলাম? উৎসার নাক মুখ কুচকে নেয়। কান্না পাচ্ছে তার। এই ছেলেটা বারবার তার চরিত্র নিয়ে কথা বলে। চুপ করুন, কি ভাবেন নিজেকে? আপনি যেমন ভাবেন সবাই কি তাই? সেদিন ক্লাবে আমি ভুলবশত গিয়েছি, আমাকে চাকরি দেবে বলে নিয়ে গিয়ে ওইসব করেছে। আর আজকেও আমি চাকরির জন্য ঘুরছি, বুঝতে পেরেছেন? আমি একজন স্টুডেন্ট, সো পড়াশোনার পাশাপাশি কিছু করতে চাই। ঐশ্বর্য শুনল। নিসান ছল ছল চোখ করে তাকালো। রিক, আই থিঙ্ক আমাদের মিস বাংলাদেশিকে হেল্প করা উচিত। ঐশ্বর্য ভাবলেশহীনভাবে জবাব দেয়, ওকে, লিসেন মিস বাংলাদেশি, আপনি তো কলেজে পড়েন, তাহলে অবশ্যই বড়সড় পদ দেওয়া যাবে না, তবে একটা কাজ আছে। উৎসাহ বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, কী কাজ? আমার বাড়িতে একজন কেয়ারটেকার লাগবে, তুমি চাইলে জয়েন করতে পারো। কিরে জিসান, তাই না? জিসান তম্বা খেয়ে গেল। কেয়ারটেকার মিস মনে থাকতে আবার নতুন কেয়ারটেকার রেখে কি হবে? ঐশ্বর্য ইশারা করলো। জিসান কিছু বুঝলো না, তবে সায় দেয়, হ্যাঁ, একদম মিস বাংলাদেশি, তুমি কিন্তু জয়েন করতেই পারো। উৎসাহ ভাবনায় পড়ে গেল। তার তো কলেজ আছে, কেয়ারটেকার হলে তো সারাদিন থাকতে হবে। না, আমি পারবো না। জিসান অবাক হয়ে গেল। বাট হোয়াই? আমার তো কলেজ আছে, কেয়ারটেকার হলে তো সারাদিন থাকতে হবে। ঐশ্বর্য বলল, নো প্রবলেম, তুমি বরং কলেজে যাওয়ার আগে বাড়িতে এসে কাজ করে তারপর কলেজে চলে যাবে, এরপর আবার কলেজ থেকে সোজা বাড়ি। তবু হবে না। এবার ঐশ্বর্য বেশ রাগান্বিত কণ্ঠে বলল, কেন? হোস্টেলে সন্ধ্যার পর অ্যালাউ করে না। ঐশ্বর্য জোরপূর্বক হেসে বলল, ওকে, তুমি বরং ইভিনিংয়ের আগে চলে যাবে। উৎসাহ অত টেনে হাসলো। আচ্ছা, তাহলে আমি রাজি আছি। তাহলে কাল থেকে জয়েন করো। উৎসাহ হ্যাঁ বলে দ্রুত হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিল। জিসান ঐশ্বর্যের বাহু ধরে বলল, ব্যাপার কি? মিস মুনা থাকতেও তুই মিস বাংলাদেশিকে রাখতে চাচ্ছিস কেন? ঐশ্বর্য ক্রুর হাসলো। সামথিং। জিসান চমকে গেল। হোয়াট? তুই কি এখন এই মিস বাংলাদেশিকে? সো হোয়াট? জিসান অস্থির হয়ে বলল, লিসেন রিক, মেয়েটা খুব সরল, তুই কেন ওভাবে? আচ্ছা, আমি কি কিছু বলেছি? তাছাড়া আমার কাছে কিছু ম্যাটার করে না। তাহলে ক্লাবে যা, ওর মধ্যে তো তেমন কিছু নেই। ঐশ্বর্য গাড়িতে বসতে বলল, জাস্ট ফান, ওর সঙ্গে রিলেশনে যাব, ব্যাস এতটুকুই। রিক, ছোট্ট মেয়ে, তোর মতো ইয়াং ম্যানকে টলারেট করবে কি করে? ঐশ্বর্য পাত্তা দিল না জিসানের কথা। বেচারা জিসানের উৎসার জন্য মায়া হচ্ছে। মেয়েটা কত সহজ সরল, কি সুন্দর ভাইয়া বলে ডাকে। রিক যা করছে আসলে কি ঠিক? মেয়েটা হেল্প চেয়েছে, এখন কি কোনো বিপদে না পড়ে যায়? এবার কি দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? তাড়াতাড়ি যেতে হবে। জিসান ঐশ্বর্যের কথা শুনে নাক ফুলিয়ে বলে, কেন, আবার গিয়ে আইস কিউব দিবি নাকি? ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। ফুল, অফিসে যেতে হবে। আঙ্কেল কি বলেছে ভুলে গেলি? জিসান ছল চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য গাড়ি ড্রাইভ করতে লাগলো। আপাতত উৎসের প্রতি কিছু অনুভূতি কাজ করছে ঐশ্বর্যের, যার নাম ঠিক কী দেবে তা নিয়ে কনফিউজড সে একটা কথাই জানে, কোনো মেয়ের প্রতি অনুভূতি জাগ্রত হলে সেটা আসক্তি ছাড়া কিছুই নয়। আদতে এটা কি সত্যি? কেয়ারটেকার? সিরাত বই রেখে উৎসার পাশে এসে দাঁড়ালো। মানে কি? অচেনা জায়গায় তুমি কি করে কেয়ারটেকারের কাজ নিলে? না, ওদের আমি চিনি, ওরা আমাকে সেদিন হেল্প করেছিল, এরপর আমার জব দরকার জেনে বললো কেয়ারটেকার হতে। আচ্ছা ঠিক আছে, তবে তুমি নিজের খেয়াল রেখো, সেদিন কি হয়েছিল ভুলে যেও না। উৎসাহ মৃদু হেসে বলল, একদম। আচ্ছা তাহলে আমি যাই, তুমি কলেজে চলে যেও, আমি কাজ শেষে ঠিক সময় কলেজে পৌঁছে যাব। ওকে। উৎসাহ নিজের বইগুলো ব্যাগের ভেতরে ঢুকিয়ে ছোট্ট করে জবাব দেয়। ঐশ্বর্যের বড় আলিশান বাড়ির সামনে এসে তম্বা খেয়ে গেল উৎসাহ। এত বড় বাড়ির কেয়ারটেকার সে? ওমা, তাহলে তো অনেক কাজ করতে হবে। উৎসাহ ভয় পেল, তবে মেন গেটের সামনে আসতে সিকিউরিটি গেট খুলে দিল। উৎসাহ গুটি পায়ে এগিয়ে গেল, মেন ডোরের সামনে এসে দাঁড়ায়। কলিং বেল বাজাতে জিসান এলোমেলো অবস্থায় এসে দরজা খুলে দিল।
জিসানকে এমন্তর অবস্থা দেখে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল উৎসার। জিসান ভারী লজ্জা পেল। হ্যালো মিস বাংলাদেশি। উৎসা জোরপূর্বক হাসলো। জিসান ওকে ভেতরে আসতে বলে। উৎসা কচ্ছপের গতিতে ভেতরে প্রবেশ করে। চমকে ওঠে সে। বাড়িটা বাইরে থেকে যতটা না সুন্দর তার থেকেও বেশি সুন্দর ভেতরের পরিবেশ। ড্রয়িং রুম পুরোটা এক্সপেন্সিভ জিনিসপত্র দিয়ে সাজানো। মাঝখানে সোফা সেট, তার পাশে ডাইনিং টেবিল, পেছন দিকটা উপরে ওঠা সিঁড়ি। সবচেয়ে বেশি নজর কেড়েছে দেয়ালের পাশে ছোট্ট অ্যাকোরিয়াম। ভেতরে রঙিন মাছ অদ্ভুত সুন্দর দেখতে। তার পাশেই কাচের দেয়াল দেওয়া, বাইরের দৃশ্য স্পষ্ট দেখা যাবে। উৎসাহ পুরো বাড়ির চোখ বুলিয়ে নেয়। ঐশ্বর্য রিক চৌধুরী ঠিক কতটা বড় লোক তা বাড়ি দেখে বোঝা যাচ্ছে। শুকনো ঢোক গিলল উৎসাহ। এর মধ্যে ঐশ্বর্য এলোমেলো অবস্থা বেরিয়ে আসে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। উৎসাহ আশ্চর্যের অষ্টম আকাশ পার করে ফেললো। ঐশ্বর্যের প্যান্ট পর্যন্ত ভেজা। ঐশ্বর্য ঘুম ঘুম চোখে তাকায় উৎসার দিকে। পরনের সিলভার কালারের টপস আর লেডিস জিন্স, তার উপর একটা স্কার্ফ পরা। ঐশ্বর্যের এমন অবস্থা দেখে জিসান ভিমড়ি খায়। আপনি কি বিছানায় আরে ধুর, কী বলছে মিস বাংলাদেশি? ওই আসলে আমরা রাতে একটু পার্টি করেছিলাম, তখনই ওর প্যান্টের জুস পড়ে গিয়েছিল, সেজন্য ভেজা। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য নিষ্পলক চেয়ে আছে উৎসার বোকা বোকা মুখখানির দিকে। জিসান জোরপূর্বক হেসে ঐশ্বর্যকে টেনে ভেতরে ঘরে নিয়ে গেল। 10 মিনিট পর বেরিয়ে এলো ঐশ্বর্য। জিসান একেবারে অফিস গেট আপেই আছে, কিন্তু ঐশ্বর্য একটু এলোমেলো। ঐশ্বর্য এসে সোফায় বসলো। ফোনে স্ক্রল করতে করতে বলল, তা মিস উষা, তুমি তো দেখছি ঠিক সময় এসেছো। উষা নিজের মতো বলল, আচ্ছা আমাকে কি করতে হবে? ঐশ্বর্য ফোন থেকে চোখ উঠিয়ে বলল, কিছু না, তবে আপাতত মিস মোনার সঙ্গে পরিচিত হতে হবে। উৎসা মিনমিনে গলায় বলল, মিস মোনাকে? ততক্ষণাৎ মিস মোনা ভেতরে আসলেন। গুড মর্নিং এভরিওয়ান। উৎসা দেখল মিস মোনাকে। মেয়েটি বয়স্ক, তবে দেখতে বেশ সুন্দর। মুখ জুড়ে ভুবন ভোলানো হাসি। মিস মোনা, শি ইজ মিস উৎসা, নিউ কেয়ারটেকার। মিস মোনা এগিয়ে এলো। হ্যালো উৎসা। হাই। এই যে উৎসা, উনি আমাদের পুরনো কেয়ারটেকার। উৎসা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। একজন কেয়ারটেকার থাকতে কেন তাকে রাখলো? তো মিস মোনা, আপনি ওকে কাজ বুঝিয়ে দিন, আমাদের অফিসে যেতে লেট হচ্ছে। ঐশ্বর্য আর জিসান বেরিয়ে গেল, তবে ঐশ্বর্যের হাতে আছে আইপ্যাড। আচ্ছা আমাকে কি করতে হবে? উপস, সরি। মিস মোনা হাসলেন। নো প্রবলেম, আমি বাংলা বুঝি ডিয়ার। উৎসে স্বস্তি পেল। মিস মোনা বললেন, আপাতত তোমাকে কিছু করতে হবে না, শুধু এই ড্রয়িং রুম পরিষ্কার করে দাও। উৎসের ড্রয়িং দেখে মিনমিনে গলা বলল, ড্রয়িং রুম তো পরিষ্কারই আছে, কত সুন্দর গোছানো, তাহলে আমি করবোটা কি? মিস মোনা কিচেনে গেলেন। উৎসাহ ওনার পিছু পিছু গেল। মিস মোনা, আমি কি করব? ড্রয়িং রুম তো পরিষ্কার। মিস মোনা শব্দ করে হেসে উঠল। তাহলে বসে থাকো ম্যাম। উৎসাহ গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে গেল। গোছানো ড্রয়িং রুমকে ফটাফট অগোছালো করে দিল। এবার আমি গোছাবো, কাজ খুঁজে নিয়েছি। উৎসাহ ফের কুশনগুলো উঠিয়ে উঠিয়ে গুছিয়ে রাখতে শুরু করে। এদিকে এসব দেখে হেসে কুটি কুটি অবস্থা ঐশ্বর্যের। নিজের সাথে নিয়ে আসা আইপ্যাড সিসিটিভি ফুটেজে দেখছে ঐশ্বর্য, আর জিসান গাড়ি ড্রাইভ করছে। ঐশ্বর্য দেখছে উৎসাহ কেমন এদিক থেকে ওদিক করছে, একবার বসছে আর একবার গুছিয়ে দিচ্ছে। এর পরপরই আবার গালে হাত দিয়ে ভাবছে। এই মাঝে মিস মোনা রান্না শেষ। তিনি ড্রয়িং রুমে আসতেই উৎসাহ ওনার হাত ধরলেন। দুজনে দুষ্টুমি করে কাপল ড্যান্স করে। হঠাৎ হঠাৎ ফিক করে হেসে ওঠে উৎসাহ। ঐশ্বর্য বেশ গম্ভীর দৃষ্টিতে উৎসাহকে দেখছে। মেয়েটা খুব চঞ্চল আর দেখতেও কিন্তু কিউট বাচ্চাদের মতো। আর রেড রোজ। জিসান ড্রাইভ করতে করতে বলে, তুই কেন বেকার মেয়েটাকে রেখেছিস? একটু থাম, বুঝে গেছি আমি। তুই আর তোর ফিলিংস, তাই তো? ইয়েস, শেমলেস ম্যান। নতুন শব্দ খোঁজ। জিসান দীর্ঘশ্বাস ফেলল। ঐশ্বর্য ফের আইপ্যাডের দিকে দৃষ্টি দেয়। উৎসাহ দুষ্টুমি করতে করতে সবাই পাস করে। কিছুক্ষণ পর নিজের ব্যাগ নিয়ে মিস মোনাকে বাই করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ভাইয়া, তুই বিয়ে কবে করবি? নিকির প্রশ্ন শুনে রুদ্র ভ্রু কুঁচকে নেয়। কেন রে, হঠাৎ আমার বিয়ে নিয়ে তুই চিন্তা করছিস কেন? নিকি দীর্ঘশ্বাস ফেলে গালে হাত দিয়ে বলল, আর বলিস না, তুই কবে যে ভাবি নিয়ে আসবি সেটা ভাবছি। আর সবচেয়ে বড় কথা, কেউ আদৌ কি তোকে বিয়ে করবে? রুদ্র তেতে উঠল। কেন করবে না? তুই মহাবেজি মানুষ, কেই বা নিজের জীবন বেজেতে দেবে? যা সর, যখন করব তখন দেখে নিস। আমার বউ হবে সেই মেয়ে যে আমাকে বুঝবে, আর আমি তাকে। এদিকে কেয়া ফ্লার্টিং করতে ব্যস্ত। লাইফে সে আপাতত এনজয় করবে, তারপরে বিয়ে করবে। রুদ্রের কথা শুনে শব্দ করে হেসে উঠল নিকি। দেখা যাক কি হয়, দেখে নিস।
রুদ্র দ্রুত পায়ে রুমের দিকে গেল। ওদিকে নিকি বারান্দায় গেল। খোলা আকাশের নিচে দাঁড়াতে ভালো লাগে। লিসেন রেড রোজ, ভালো হয়ে যাও, না হলে আমি খারাপ হব। উৎসা বোকা বোকা চাহনিতে তাকিয়ে আছে ঐশ্বর্যের দিকে। একটু আগে কলেজ থেকে সোজা ঐশ্বর্যের বাড়িতে এসেছে উৎসা। এখানে এসে ঐশ্বর্যকে খালি গায়ে দেখে পিলে চমকে ওঠে উৎসার। ঐশ্বর্য ভেতরে গেল ডোর খুলে। উৎসা পেছনে পেছনে গেল। ব্যাগ ঠিক করতে গিয়ে এগোতে থাকে, কিন্তু ওদিকে ঐশ্বর্য দাঁড়িয়ে গেল। যার দরুন উৎসা এগোতে এগোতে ওর মাথা গিয়ে ঐশ্বর্যের বুকে ঠেকলো। আতকে ওঠে উৎসা। ঐশ্বর্যের বুকের ভেতর প্রথমবার কেঁপে উঠল। আচমকা ঐশ্বর্য উৎসার দিকে খানিকটা ঝুঁকে গেল। উৎসা সোফায় পেছন দিকে দিয়ে নিজের হাতে দিয়ে ভর দেয়। ঐশ্বর্য উৎসার মুখে ফু দেয়। চোখ বুঝে নেয় উৎসা। ঐশ্বর্যের কথাগুলো শিরন তুলছে উৎসার শরীরে। যাও, জুস নিয়ে এসো। উৎসা দ্রুত পায়ে কিচেনে গিয়ে জুস নিয়ে আসে। এদিকে ঐশ্বর্য সোফায় বসে বসে ফোনে গেম খেলছে। ফল কেটে দাও। উৎসা টেবিলের নিচে বসে পড়ল। ঐশ্বর্য আর চোখে তাকায়। তুমি চাইলে সোফায় বসতেই পারো। উৎসা কাপা গলায় বলল, নো থ্যাঙ্কস, আপাতত বাড়িতে কেউ নেই। মিস মোনা 5টার মধ্যে চলে যান। এদিকে উৎসার ভীষণ ভয় করছে ঐশ্বর্যকে। আচমকাই উৎসা ফল টুকরো করে দিচ্ছে। ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে নিচে। কিছুটা কন্ট্রোললেস হচ্ছে সে। সামথিং আমি পাইনি খুঁজে। আমি জানি না মিহি আপু এখন কোথায় আছে। নিকি আপু কথাটা বলতে গলা ধরে আসে উৎসার। কান্না ভেঙে পড়ে সে। এদিকে নিকি সাবিনা পাটোয়ারির রুমেই ছিলেন। সাবিনা পাটোয়ারি পলকহীন দৃষ্টিতে সিলিং ফ্যানের দিকে তাকিয়েছিলেন। নিকি উৎসার কথায় অস্থির হয়ে বলল, কি মিহিকে 5টে মানে কি? সাবিনা পাটোয়ারির কানে কথাটি ঝংকার তুলল। পেনিক করতে লাগলেন তিনি। চোখ দুটো উল্টে যাচ্ছে তার, নড়ার চেষ্টা করছে। নিকি উৎসাকে কিছু বলতে যাবে তার পূর্বেই তার চোখ গেল নিজের ফুপির দিকে। ফুপি? নিকি দৌড়ে সাবিনা পাটোয়ারির কাছে গেল। ফোন বিছানায় রেখে বলল, ফুপি কি হয়েছে তোমার? ফুপি এমন করছো কেন? উৎসা আতকে উঠল। কি হয়েছে তার মায়ের? ঠিক আছে তো? হ্যালো আপু, কি হয়েছে মায়ের? আপু শুনতে পাচ্ছ? হ্যালো আপু। নিকি ব্যস্ত কণ্ঠে রুদ্রকে ডাকলো। ভাইয়া কোথায় তুমি? দেখো না ফুপির কি হয়েছে। সবাই সাবিনা পাটোয়ারি রুমে ছুটে এলো। রুদ্র দ্রুত অ্যাম্বুলেন্সকে কল করে। ওদিকে উৎসা কিছুই বুঝতে পারছে না, কিন্তু যতটা শুনলো তার মাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। উৎসা অধৈর্য হয়ে পড়ল। এখানে থাকলে চলবে না, তাকে মায়ের কাছে যেতে হবে। উৎসা দ্রুত শ্রেতের কাছে গিয়ে বলল তার ফ্লাইট বুক করে দিতে সে বাংলাদেশে যাবে। সিরাজ শুনলো উৎসার কথা। সব কিছু রেডি করে দিতে ঘন্টা কানেকের মধ্যে বাংলাদেশের ফ্লাইট ধরল উৎসা। ও হ্যালো ব্রো, বের হ। রিক, এই রিক। জিসান আর কেয়া সে কখন থেকে ঐশ্বর্যের দরজার নক করছে। কেয়া ঠাস করে একটা কিক মারল দরজায়। ঐশ্বর্য এলোমেলো অবস্থায় বেরিয়ে আসে। পেছন পেছন একটা ফর্সা মেয়েও বেরিয়ে এলো। কেয়া লজ্জায় ড্রয়িং রুমে চলে গেল। ফর্সা মেয়েটা ঐশ্বর্যের গাল ছুঁয়ে বলে, বাই রিক, হ্যাভ এ নাইস ডে। মেয়েটি বের হতে ঐশ্বর্য ডাইনিংয়ে গিয়ে অ্যাপেল নেয়। জিসান মলিন মুখে শুধায়, কবে তোর শেম হবে বলতো? শেমলেস ম্যান। ঐশ্বর্য বাঁকা হাসলো। জিসান তেতে উঠল। সকাল সকাল মেয়ে নিয়ে এত। ঐশ্বর্য ভাবলেশহীনভাবে জবাব দেয়, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। ইয়াক। আচ্ছা তুই ইয়াক ইয়াক করিস না তো, চল ড্রয়িং রুমে যাই। জিসান আর ঐশ্বর্য ড্রয়িং রুমে গেল। কিয়া ইতিমধ্যে টিভি অন করেছে। সোফায় বসে পড়ল। ঐশ্বর্য আর জিসান এসে ওর পাশে বসলো। মিস মুনা ওদেরকে অরেঞ্জ জুস সার্ভ করলো। কিয়া ফোন বের করে KFC-তে অর্ডার করছে। এরিক, বার্গার অর্ডার করি। ওকে দে। কে অর্ডার করে দিল। ঐশ্বর্য জুস খেতে খেতে বলে, বাই দ্য ওয়ে আমাদের নতুন কেয়ারটেকার কোথায়? জিসান ফিক করে হেসে উঠল। মনে হয় তোর স্টুপিড ভাবনা বুঝে গেছে তাই আসেনি। ঐশ্বর্য বাঁকা চোখে তাকায় জিসানের দিকে। আর শিওর? আচ্ছা তোর কি মনে হয় আমি ওকে ছেড়ে দেব? নো ওয়ে। কেয়া ভু উঁচিয়ে বলে, কিউট গার্ল কিন্তু খুব সরল। সো ওকে হার্ট করার কথা ভাবিসও না রিক। ঐশ্বর্য চোখ বুজে নিঃশ্বাস টেনে বলে, বেবি কাম ডাউন, জাস্ট ফান। নো। ঐশ্বর্য দাঁত দেখিয়ে বলে, আই ক্যান ডু ইট। জিসান আর কিয়া দৌড়ে ঐশ্বর্যের পিছু পিছু গেল। নো ওয়ে, শি ইজ ইনোসেন্ট। ঐশ্বর্য ছাদে দৌড়ে গেল। কিয়া জিসান ওদিকে গেল। মা? উৎসার নিজের মায়ের এমন করুণ অবস্থা দেখে ফুফিয়ে উঠল। এয়ারপোর্ট থেকে সোজা বাড়িতে না গিয়ে সিলেটের নর্থ সাউথ মেডিকেলে গেল। সাবিনা পাটোয়ারিকে ওখানে ভর্তি করেছে রুদ্র। নিগে উৎসাকে দেখে দৌড়ে ওর কাছে আসে। উৎসা শব্দ করে কেঁদে উঠল। আপু, মা কেমন আছে এখন? এখন ঠিক আছে। তুই কেন তো তাড়াহুড়ো করে আসতে গেলি? উৎসা কিছু বলতে যাবে তার আগে আফসানা পাটুরি বলে ওঠে, নিশ্চয় ওখানে জায়গা হয়নি, আর না হলে কোনো কুকীর্তি করে এসেছে। উৎসা গর্জে ওঠে,
প্লিজ মামি চুপ করো। আমার মায়ের এমন অবস্থা আর তুমি এসব বলছো? তো কি বলবো? মামে তো আমাদের জ্বালিয়ে শেষ করছিস। শহীদ আফসানার কথা শুনে বিরক্ত হয়ে বলল, আফসানা এবার থামো তুমি, একদম কথা বলবে না। আর এই তুই কে রে আমাকে থামানোর? সত্যি কথা সহ্য হয় না তাই তো? প্লিজ মামি, আমি রিকোয়েস্ট করছি তুমি থামো। আফসানা পাটোয়ারি আর কিছু বললেন না। উচা নিজের মায়ের সঙ্গে দেখা করলো। পেনি কাটা হয়েছে ওনার। নিকি বুঝতে পারলো মিহির কথা শুনে সাবিনার এমন অবস্থা হয়েছে। সূক্ষ্ম শ্বাস ফেলল নিকি। উৎসাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলো। রুদ্র এসে উৎসার পাশে বসলো। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। উৎসা রুদ্রকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ভাইয়া মায়ের কিছু হলে আমার কি হবে? আমার তো কেউই নেই। রুদ্র উৎসার মাথায় আদুরে হাত বুলিয়ে দেয়। কিচ্ছু হবে না ফুফির। আর কে বলেছে তুই একা? আমি আছি না, চিন্তা করিস না। রাতের দিকে সাবিনা পাটোয়ারিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। উৎসা বেশ চিন্তায় আছে। হোস্টেলের গার্ডকে তো কিছুই জানানো হয়নি। এখন যাওয়ার পর কি তাকে থাকতে দেবে? উৎসা বেশ চিন্তায় আছে। এর মাঝে কেয়ারটেকারের জবটাও হয়তো এখন আর থাকবে না। আর না ঐশ্বর্য আর জিসানের ফোন নাম্বার আছে উৎসার কাছে। কাউকে কিছু জানাতে পারবে না সে। আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল উৎসা। সে জানেই না জার্মানি থেকে আসার পর তার জীবনে কি হতে চলেছে। হয়তো নতুন কিছু সূচনা। মাঝে মাঝে আমাদের ভবিষ্যৎ আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়, অথচ আমরা তা দেখেও না দেখার ভান করে থাকি। হয়তো কেউ কেউ বুঝতে পারে, আবার কেউ বোঝে না। কিন্তু দিন শেষে যখন ভবিষ্যতের কথা ভেবে হতাশ হই। মালয়েশিয়া ট্রিপ শেষে জার্মানিতে ব্যাক করে ঐশ্বর্য, জিসান আর কেয়া। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এরপর থেকে ঐশ্বর্য উৎসাকে খুঁজছে। তার কোনো খবর নেই। মেয়েটাকে দেখতে পাচ্ছে না সে। ব্যাপারটা কি মিস বাংলাদেশি তো দেখায়নি। জিসানের কথায় বেশ ভাবনায় পড়ে গেল ঐশ্বর্য। মেয়েটা আসলে গেল কোথায়? ঐশ্বর্য উঠে রিং কি থেকে একটা গাড়ি কিনিল। এখন কোথায় যাবে তুই? মিস রেড রোজের হোস্টেলে। জিসান অবাক হলো। ঐশ্বর্য মিস বাংলাদেশের পেছনে এ যেভাবে পড়েছে, তাতে এটা তো কনফার্ম আর ছাড়াছাড়ি নেই। হোস্টেলে যাওয়ার পর সিরাতের সঙ্গে দেখা হয় ওদের। মিস উৎসা কোথায়? ঐশ্বর্যের সোজাসাপটা প্রশ্ন। কিন্তু সিরাত দুজনের মধ্যে কাউকে তো চেনে না। আপনারা কে? জিসান ফুস করে শ্বাস টেনে বলে, হাই মি জিসান আর হি ইউরিক। সিরাত ভ্রু যুগল কুচকে নেয়। আপনাদের উৎসার সঙ্গে কী কাজ? ঐশ্বর্য কিছু বলল না, তবে জিসান বলে, অ্যাকচুয়ালি মিস বাংলাদেশি আমাদের বাড়িতে কেয়ারটেকার কাজ নিয়েছে, কিন্তু উনি একদিন গিয়েছে, কাল আর যায়নি। সিরাত বুঝতে পারলো তাহলে উৎসা এগুলোরই বাড়িতে কাজ করে। ও, কিন্তু উৎসা তো এদেশে আর নেই। দেশে নেই কথাটা মস্তিষ্কে বেশ প্রভাব ফেললো ঐশ্বর্যের। নেই মানে? কোথায় গিয়েছে? আসলে ওর মায়ের পেনিক অ্যাটাক হয়েছে, আর উনি তো প্যারালাইজড, তাই উৎসা কাল রাতে বাংলাদেশে চলে গেছে। ঐশ্বর্য যেন কথাটা নিতে পারছে না। মেয়েটা কি করে যেতে পারে? হাউ? যে ফিলিংস তার মনে আছে তা ফিজিক্যালি ক্রস করতে চায় ঐশ্বর্য, কিন্তু তার আগে মেয়েটা চলে গেল। ঐশ্বর্যের প্রচণ্ড রকম রাগ লাগছে। আচ্ছা তাহলে আমি আসি, আমার লেট হচ্ছে। সিরাতের কথায় জিসান বলে, ইয়া থ্যাংক ইউ। সিরাত যেতেই ঐশ্বর্য গাড়ির ডিক্কিতে সজোরে হাত দিয়ে বাড়ি দিল। ড্যামেট। কাম ডাউন রিক, কি হলো তোর? হাউ ডিয়ার শি? এভাবে কি করে যেতে পারে? হোয়াটস গোয়িং অন রিক? তোর হয়েছেটা কি? কি চাস তুই মিস বাংলাদেশের থেকে? তুই কি ভালোবেসে ফেলেছিস নাকি? নো ওয়ে, জাস্ট সেক্সুয়াল নিডস। জিসান বুকে হাত গুছে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। তুই কি আমাকে বোঝাচ্ছিস নাকি নিজেকে? আই ডোন্ট নো, বাট আমি ফিজিক্যাল নিডস, সেক্সুয়ালি নিডস ছাড়া কিছু বুঝি না, নাথিং। ওকে ফাইন। ঐশ্বর্য গাড়িতে উঠে বসে। তার মধ্যে আপাতত কী চলছে নিজে বুঝতে পারছে না। লাভ, এটা জাস্ট আসক্তি ছাড়া কিছুই নয়। আর এটা ঐশ্বর্য চৌধুরী প্রুভ করে দেখাবে। সকালে মিষ্টি রোদ মুখশ্রী জুড়ে আছে উৎসার। ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে দিল সে। আহ, কতদিন পর রোদ দেখতে পাচ্ছে, একটু উষ্ণতা পাচ্ছে। কিন্তু জার্মানিতে তো ঠান্ডার পুরো জমে যাওয়ার উপক্রম। ফুরফুরে মেজাজে বাইরে বের হয় উৎসা। সবার জন্য চা বানিয়ে ফেলল দ্রুত। শহীদ ড্রয়িং রুমে বসেছিল। উৎসা গিয়ে ওনাকে চা দিল। এই যে মামা তোমার চা। শহীদ মৃদু হাসলো। থ্যাংক ইউ মা, পুরো 10 দিন পর তোর হাতে চা খাবো। উৎসা খিলখিলি হেসে উঠল। নিকি রুদ্র দুজনে ল্যাপটপে কাজ করছে। উৎসা গিয়ে ওদের চা রুমে দিয়ে আসে। বোনকে এতদিন পর নিজের কাছে দেখে ভীষণ খুশি হয় রুদ্র। আফসানা পাটোয়ারি উৎসার সঙ্গে তেমন কথা বলল না। বাড়ির কলিং বেল বেজে উঠতেই তড়িঘড়ি করে দোতলা থেকে নেমে আসলো উৎসা। এই সময় আবার কে এলো? উৎসার দৃষ্টি গেল দেয়ালে টাঙানো বড় ঘড়ির দিকে। সকাল 10টা 15 বাজে মাত্র। এত সকালে আবার কে এলো? উৎসা ধীর গতিতে এগিয়ে গিয়ে সদর দরজা খুলে দেয়। মুহূর্তে উষ্ণ বাতাস এসে কপালে থাকা চুলগুলো এলোমেলো করে দেয় উৎসার।
চোখ তুলে তাকালো সামনের দিকে। হৃদয় স্পন্দ থমকে গেল। দ্রিম দ্রিম শব্দের প্রখরতা বাড়তেই চলেছে। অফ হোয়াইট শার্টের ওপর নেভি ব্লু কালারের স্যুট পরা, চুলগুলো জেল দিয়ে বেশ গোছানো, হাত দুটো পকেটে গুজে রেখেছে। ওর পাশে দাঁড়িয়েছে জিসান আর কেয়া। জিসান আর কেয়া ঠোঁট কিঞ্চিত ফাঁক করে উৎসার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। উৎসাহ ঐশ্বর্যকে এখানে দেখে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এই লোকটা এখানে কি করছে? নিশ্চয়ই কোনো মতলব আছে। এর আগের দিন তো কেমন করে কাছে আসছিল। উৎসাহ নিজের মনে মনে কথা বলছে। এদিকে ঐশ্বর্য মুগ্ধ চোখে তাকিয়ে আছে উৎসার দিকে। পরনে তার লাল লং গোলজামা, সাথে চুই সালোয়ার আর টকটকে লাল ওড়না, একটা আস্ত রেড রোজ। উৎসাহ কোমরে দুহাত তুলে বলল, একদম ঠিক বুঝেছিলাম। আপনার একেবারে জার্মান থেকে চলে এলেন, নিশ্চয় আবার আমাকে অপমান করতে, তাই তো? আর এই যে মিস্টার ভাইয়া, মানে মিস্টার চৌধুরী, আপনাদের তো এখনই মত দেখাচ্ছি মজা, একদম ভেতরে ঢুকবেন না। উৎসাহ দৌড়ে ভেতরে গেল। এদিকে ঐশ্বর্য ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। জিসান ফিসফিসে বলল, ব্রো, এই মিস বাংলাদেশি এখানে কেন? তুই কি ঠিক ঠিকানায় এসেছিস, নাকি মিস বাংলাদেশিদের বাড়িতে চলে এলাম ভুল করে? ঐশ্বর্য কিছু বলল না। কিয়া উকি দিয়ে দেখার চেষ্টা করলো উৎসাকে। রিক কিউট কাল গেল কোথায়? ঐশ্বর্য আনমনে জবাব দেয়, আই ডোন্ট নো। উৎসাহ বড় সড়ো একটা লাঠি নিয়ে এলো, লাল ওড়না ক্রস করে বেঁধেছে। আজকে আপনাদের একদিন তো আমার একদিন, একবার বাড়িতে ঢুকে দেখুন, পা ভেঙে দেব। ঐশ্বর্য কপাল কুঁচকে নেয়। জিসান শুকনো ঢোক গিলল। মিস বাংলাদেশি খেপে গেছে। কিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে লাঠির দিকে। ও মাই গড! উৎসাহকে রীতিমতো অগ্রাহ্য করে বাড়ির ভেতরে প্রবেশ করলো ঐশ্বর্য। উৎসাহ পিছু পিছু গেল। আরে, এভাবে বাড়ির ভেতরে ঢুকতে পারেন না আপনি। এই যে আপনাকে বলছি। ঐশ্বর্য যেন উৎসার কথা শুনলই না। উৎসের চেঁচামেচি শুনে সবাই ধীর গতিতে ড্রয়িং রুমে নেমে এসে আফসানা পাটোয়ারি ঐশ্বর্যকে দেখে তম্বা খেয়ে গেল। ঐশ্বর্য আফসানা পাটোয়ারিকে দেখে ভুবন বলল না হাসি টেনে বলল, হ্যালো মিসেস মহিলা। আফসানা পাটোয়ারি নাক মুখ কুঁচকে নেয়। তুমি তুমি কখন এলে? ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। অবাক হলেন বুঝি? আই নো অবাক হওয়ারই কথা। অ্যাকচুয়ালি আই লাভ ইট। জিসান আর কে ভেতরে আসলো। শহীদ নিচে এসে নিজের বড় ছেলেকে দেখে রীতিমতো নির্বাক। ঐশ্বর্য, তুমি? ডোন্ট কল মি ঐশ্বর্য, কল মি রিক। শহীদ দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটা সে আগের মতোই আছে। ভাই? রুদ্র দ্রুত পা এসে ঐশ্বর্যকে জড়িয়ে ধরে। ভাই, আমি জানতাম তুমি আসবে, পুরো 5 বছর পর। ঐশ্বর্য রুদ্রকে ছাড়িয়ে নিল। ডোন্ট, আমি মায়া বাড়াতে পছন্দ করি না। উৎসাহ আশ্চর্য হয়ে গেছে। ঐশ্বর্যকে সবাই এভাবে ওর সাথে বিহেভ করছে কেন? ঐশ্বর্য বাঁকা হেসে আফসানা পাটোয়ারির উদ্দেশ্যে শুধায়, সো মিসেস মহিলা, আমি আসাতে আপনার অসুবিধা হয়ে গেল বুঝি? আফসানা সোজাসুজি বলল, কার সতীনের ছেলে আসলে সুবিধা হয় শুনি? ঐশ্বর্য মুখের ভাবান্তর বদলে নেয়। তাই নাকি মিসেস মহিলা, এত বছরেও আপনার লজ্জা হয়নি তাই না? আফসানা পাটোয়ারি গড়ছে উঠল। বুঝে কথা বলো বেয়াদব, আমি তো বড়, এটা কি ভুলে গেছো, নাকি এতটুকু শিক্ষা নেই? মিসেস মহিলা, আপনার সাথে যে কথা বলছি এটাই আপনার ভাগ্য। আপনার মতো চিপ মহিলা কথা না বললেই বেটার হবে। ঐশ্বর্য, আম রিক। আফসানা পাটোয়ারি চরম পর্যায়ে রেগে গেলেন। এই অসভ্য ছেলেটাকে সহ্য করতে পারছেন না তিনি। দাঁতে দাঁত চেপে বলল, আফসানা পাটোয়ারির সঙ্গে এমনভাবে কথা বলার সাহস হলো কী করে? ঐশ্বর্য কানে হাত দিয়ে শোনার ভান করে বলে, কি আফসানা পাটোয়ারি? কার পদবি নিয়ে ঘুরছেন মিসেস মহিলা? আমার জানা মতে তো মিস্টার শহীদের কোনো পদবিই নেই। পাটোয়ারি আবার কোথা থেকে আসলো? আফসানা পাটোয়ারি অপমানিত বোধ করলেন, কিন্তু ঐশ্বর্য যা বলছে একদম সঠিক। শহীদকে বিয়ে করার পর সাবিনা পাটোয়ারি মানে শহীদের চাচাতো বোনের বাড়িতে চলে আসে সবাই। এখানে এসে আফসানা নিজের নামের সঙ্গে পাটোয়ারি ইউজ করে। ঐশ্বর্য, তুমি কিন্তু নিজের লিমিট ক্রস করছো। ইউর ফাকিং লিমিট নিজের কাছে রাখুন। শহীদ ঐশ্বর্যকে থামানোর চেষ্টা করে বলে, ঐশ্বর্য বাবা, প্লিজ তুমি থামো। ও প্লিজ, ইউ জাস্ট শাট আপ, ডোন্ট কল মি বাবা। আপনার বাবাটা বা কিছুই নয় আমি। এতক্ষণ বাদে উৎসাহ বুঝতে পারলো এই হলো শহীদ মামার আগের পক্ষের বড় ছেলে, তার মানে তো উৎসার মামাতো ভাই। চমকে ওঠে উৎসাহ, ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। শহীদ চাইলেও কিছু বলতে পারছে না, তার মুখ নেই কিছু বলার। আফসানা পাটোয়ারি দাঁতে দাঁত চেপে ফের বলল, এখানে এসেছো কেন? হ্যাঁ, জার্মানিতে কি অসভ্যতাম করে মন ভরেনি? না ভরেনি তাই এসেছি। আপনার কোনো প্রবলেম? হ্যাঁ অবশ্যই, কারণ এই বাড়িটা আমাদের। ঐশ্বর্য চোখ বড় বড় করে তাকিয়ে নাটকীয় ভঙ্গিমায় শুধায়, ও মাই গড, ইজেন্ট ট্রুথ? মিসেস মহিলা, যদি এই বাড়ি আপনি দাবি করেন তাহলে আমিও দাবি করতে পারি। ভুলে যাবেন না এটা তাহলে আমার মায়ের বাড়িও। মিস্টার শহীদের সঙ্গে কিন্তু আমার মায়ের ডিভোর্স হয়নি। আপনি চিপ, তাই আমার মায়ের সবচেয়ে বড় সম্পদ সো কল্ড ফাদারকে নিয়ে নিয়েছেন।
ঐশ্বর্য মুখ সামলে কথা বলো। হোয়াট ইউ সাউন্ডিং মিসেস মহিলা? সত্য কথা সহ্য হয় না বুঝি? অবশ্য হবে বা কী করে? এখন এই বাড়ি থেকে চলে যাও। আফসানা পাঠরের কথা শুনে ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়ালো। স্যুট ঠিক করে বলল, এমনিতেও আমি এখানে থাকতে আসিনি। বাই দ্য ওয়ে, আপনার এই মুখ দেখেই বম্বেট আসছে, তাই চলে যাচ্ছি, বাই। ঐশ্বর্য বাড়ি থেকে বের হতে চায়, শহীদ আটকাতে বলে উঠল, রিক যেও না, রিকোয়েস্ট করছি। ঐশ্বর্য থামলো, তার ছেলে হাসি হাসলো। আপনার কি আদেও রিকোয়েস্ট করার জায়গা আছে? শহীদ মাথা নিচু করে নেয়। ঐশ্বর্য ফের বলল, সো প্লিজ। ঐশ্বর্য পাওয়ারেতে কেউ এসে জাপটে জড়িয়ে ধরে তাকে। ভাইয়া। ঐশ্বর্য থমকালো চমকালো, নিকিকে নিজের থেকে ছাড়িয়ে নিল। ডোন্ট। নিকি আদুরে হাতে ফের জড়িয়ে ধরল। ভাইয়া, ডোন্ট গো প্লিজ। হু আর ইউ? নিকি মাথা তুলে তাকালো। আমি নিকি ভাইয়া, তোমার বোন। ঐশ্বর্য ফের চমকালো। 5 বছর আগে ছোট্ট নিকি বড় হয়ে গেছে, অদ্ভুত সুন্দর দেখতে হয়েছে। তার বোন, হ্যাঁ। প্লিজ, আমি মায়া পড়তে চাই না। প্লিজ ভাইয়া, থেকে যাও প্লিজ প্লিজ। নিকির কথায় রুদ্র জোর করলো, প্লিজ ভাইয়া থাকো না কিছুদিন। ঐশ্বর্য পারল না, তবে গম্ভীর স্বরে বলল, ওকে ফাইন থাকবো, কিন্তু ঠিক কতদিন থাকবো ওইটা আমার মুডের উপর নির্ভর করছে। নিকি খুশিতে আত্মহারা হয়ে ওঠে। আমি এক্ষুনি তোমার রুম রেডি করছি। নিকি আর রুদ্র দৌড়ে গেল। আফসানা পাটোয়ারি হনহনিয়ে রুমের দিকে গেল। শহীদ ওনার পিছু পিছু গেল। এতক্ষণ ধরে উচ্ছা নীরব দর্শক হয়ে সব কিছু দেখছিল, কিন্তু আর নীরব থাকতে পারল না। আচমকা শব্দ করে হেসে উঠল। ওরে আল্লাহ! কথাটা বলতে বলতে হাসতে লাগলো উৎসা। একসময় পেট চেপে ধরে উৎসা। ঐশ্বর্য বলল, স্টপ। উৎসা কিয়ৎক্ষণ থামল, কিন্তু ফের শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে কাউচের সঙ্গে ধাক্কা খেয়ে কার্পেটের ওপর পড়ে গেল। তবে তখনও হাসছে উৎসা। জিসান আর কেয়া উৎসার অবস্থা দেখে ফিক করে হেসে উঠল। যে কেউ উৎসার এই ভুবন ভোলানো হাসি যে কারো মন ভোলাতে সক্ষম, কিন্তু আপাতত এই হাসির আগের কারণ হচ্ছে ঐশ্বর্যের। উৎসাকে থামতে না দেখে ঐশ্বর্য পাশে কেবিনের উপর থাকা ফুলদানি তুলে ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠল, আই সে স্টপ।